ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে বাইরে। বাতাসের তীব্র তাণ্ডবে তীর্যকভাবে বৃষ্টির এক এক ফোঁটা গায়ে লাগছে। নিস্তব্ধ নির্জন রাস্তার মধ্যখানে হাঁটছে তুষার। রাত আনুমানিক 9টা হবে। বাসায় যেতে ইচ্ছে করছে না তার, আবার না যেয়েও উপায় নেই। ধীর স্থিরভাবে হাঁটতে থাকা পায়ের গতি আরও কমিয়ে দিল সে। আরও ধীরে হাঁটতে লাগলো। শার্টের কাঁধের অংশটা ভিজে গেছে ইতিমধ্যে। একটু পরে সে নিজেই কাক ভেজা হয়ে যাবে। রাস্তার এক লোক সেদিক দিয়ে যাচ্ছিল। তুষারের এহেন উদাসীন ভাব দেখে তাড়া দিয়ে বলল, এত আস্তে হাঁটছেন কেন ভাই? বৃষ্টি আরো বাড়বে, তাড়াতাড়ি পা চালান। লোকটির কথায় কোনোরূপ ভাবান্তর ঘটল না তার। সে আগে নেয় নিশ্চুপ এক মনে হেঁটে চলেছে সামনের পথে। আর একটু পর অতিক্রম করতেই লোকালয়ের কাছাকাছি চলে এলো তুষার। রাস্তার পাশে এক বৃদ্ধা প্রতিদিন চুড়ি বেচাকেনা করেন। আজ বৃষ্টি হওয়ায় চুড়িগুলো একটা থলের ভেতর ঢুকিয়ে রাখছিলেন তিনি। সেদিকে তাকিয়ে আপনা আপনি থেমে গেল তুষারের পা। রং বেরঙের চুড়িগুলোর দিকে চেয়ে চোখ বন্ধ করে নিল সে। কল্পনা করলো একদিন তার দেওয়া চুড়ি শাড়ি পরে হৈমন্তী তার কাছে আসবে। তাকে দেখেই লজ্জা পেয়ে কপালে পড়ে থাকা চুলগুলো কানে গুঁজে নিবে। কাঁচের চুড়িগুলো একটার সঙ্গে একটা বাড়ি খেয়ে টুংটাং শব্দ করবে তখন। তুষার মন্ত্রমুগ্ধের ন্যায় তাকিয়ে তাকিয়ে দেখবে তা। ভাবতেই ঠোঁটে ক্ষীণ হাসি দেখা ফুটে উঠল তার। পরক্ষণে কি ভেবে হাসিটা মিলিয়ে গেল। এর বদলে বেরিয়ে এলো কয়েকটি দীর্ঘশ্বাস। বৃদ্ধার কাছে এগিয়ে গেল তুষার। পায়ের পাতায় ভর দিয়ে হাঁটু ভেঙে বসলো। অতঃপর চুড়ি দেখতে লাগলো। বৃদ্ধা তখন ব্যস্ত হয়ে বললেন, কোনগুলো নিবা বাজান? তাড়াতাড়ি কও, বৃষ্টি আইতেছে, বাসায় যাবো। তুষার হালকা হাসার চেষ্টা করলো। জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে বলল, নীল চুড়িগুলো দিন তো দাদি। দাদি বলাই বৃদ্ধা খুশি হলেন যেন। মুখ ভরে হাসলেন। ডজন খানেক চুড়ি একটা পলিথিনে করে তুষারকে দিলেন। এক হাতে চুড়ির থলে নিয়ে অন্য হাতে পকেট হাতড়ে মানিব্যাগ বের করলো তুষার। কত টাকা দাদি? 30। তুষার 30 টাকা দিল না, বরং 50 টাকা ধরিয়ে দিল বৃদ্ধাকে। বৃদ্ধা প্রথমেই নিতে চাইলেন না, জোর করতেই বললেন, চুলগুন কি তোমার বউর লাগে নিতেছ বাজান? তুষার মলিন হাসলেন। জবাব দিল, না, প্রেয়সীর জন্য। তুষার বাসায় ফিরল রাত 1:56। ড্রয়িং রুমের সোফায় আফতাব সাহেব থমথম মুখে বসেছিলেন। সে ভেতরে ঢুকতেই বাজখাই গলায় ধমক দিয়ে উঠলেন, কয়টা বাজে তুষার? এখন বাসা আসার সময় হলো তোমার? কোথায় ছিলে তখন? তুষার দাঁড়ালো। স্বাভাবিক কণ্ঠে বলল, বাহিরে ছিলাম। বাইরে কোথায়? দিন দিন তুমি কিন্তু মাত্রা ছাড়িয়েছো তুষার। এত রাত পর্যন্ত বাইরে কি কাজ তোমার? হ্যাঁ, আসলে কি জানো, দোষ তোমার না, ওই মেয়েটার। ওই মেয়ে তোমার জীবনে আসার পর থেকেই তুমি এমন পাগলাটে ধরনের হয়ে গেছো। কি করো না করো সেটা তুমি কি নিজে জানো? তোমার মাথাটা একেবারে খেয়ে ফেলেছে মেয়েটা। তুষার এতক্ষণ শান্ত থাকলেও এবার খানিকটা রেগে গেল যেন। বিরক্ত সহিত বলল, এখানে ওর কথা আসছে কোত্থেকে? যা করছি আমি নিজ ইচ্ছেতেই করছি। সব বিষয়ে ওকে টানবে না বাবা। আফতাব সাহেব বড় বড় চোখে তাকালেন। ঝাঁঝালো কণ্ঠে হেনার উদ্দেশ্যে বললেন, দেখেছো তোমার ছেলেকে? হেনা পরের মেয়ের জন্য কি দরদ, পরের মেয়ের জন্য কি দরদ উতলে পড়ছে। নিজের বাবার সঙ্গে এভাবে কথা বলতেও মুখে বাঁধছে না ওর। হেনা করুণ চোখে
ছেলের দিকে তাকালেন। এ বিষয়ে কোনোরূপ উত্তর দিলেন না, চুপচাপ দাঁড়িয়ে রইলেন স্বামীর পাশে। তুষার একবার নিজ মাকে দেখছে তো একবার বাবাকে। ভীষণ বিরক্তি লাগছে, মনে হচ্ছে আশেপাশে কোনো সিরিয়ালের নাটক চলছে। ঘুম পাচ্ছে বড্ড। আর কোনো জবাব দিল না তুষার। সবকিছু সূক্ষ্মভাবে অগ্রাহ্য করে চলে গেল নিজের রুমে। আফতাব সাহেব কিন্তু কখনো থামেননি, উঁচু গলায় অনবরত বকে যাচ্ছেন তাকে। তুষার ফ্রেশ হতেই বিছানায় গা এলিয়ে দিল। টেবিলে রাখা চুড়িগুলোর দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে কি ভেবে ফোন হাতে নিল। অতঃপর হৈমন্তীর নম্বরে মেসেজ টাইপ করলো। কাল শাড়ি পরে আসবেন হৈমন্তিকা। পরক্ষণেই হাতের কঠিন চাপে লেখাটা আবারও কেটে দিল সে। রবিবার, আজ রোদের তাপটা একটু বেশি। সূর্য যেন তার সহস্র ক্রোধ ঢালছে পৃথিবীতে। মানুষ সহ কাকপক্ষেরও গরমে আজ বেহাল অবস্থা। বাসে বসে থাকা হৈমন্তী বাম হাতের পিঠে কপালের ঘাম মুছে নিল। শহরের রিক্সা চালকদের আজ কি হয়েছে কে জানে। আধ ঘন্টা রাস্তায় দাঁড়িয়ে থেকেও একটা রিক্সাও পায়নি সে। বাধ্য হয়ে বাসে উঠতে হয়েছে তার। ভেবেছিল জানলার পাশে বসলে হয়তো একটু হলেও বাতাসের ছোঁয়া লাগবে গায়ে, কিন্তু কই, গরমে যেন শরীর থেকে তাপ বের হচ্ছে। হৈমন্তী ক্লান্ত নিঃশ্বাস ফেলল। বাস থেমেছে, কন্ডাক্টর যাত্রী নিচ্ছে। সেদিকে চেয়ে হৈমন্তী আবারও জানলা গলিয়ে বাইরে তাকাতেই হঠাৎ কোত্থেকে তুষার এসে বসল তার পাশে। কোনো কিছু না বলেই হৈমন্তীর ওড়না দিয়ে নিজের ঘর্মাক্ত ললাট মুছতে মুছতে আওড়ালো, কি ভীষণ গরম পড়েছে, তাই না হৈমন্তিকা? হৈমন্তী চমকালো, ভড়কালো, তাজ্জব বনে গেল। বিস্ফোরিত নয়নে চেয়ে আশ্চর্য কণ্ঠে বলল, আপনি এখানে? তুষার বিস্তর হাসলো। প্রশ্নের জবাব না দিয়ে উল্টো জিজ্ঞেস করলো, পানি হবে আপনার কাছে? হৈমন্তীর হাতেই পানির বোতল ছিল। সেটা তুষারকে দিতেই সে আগের মতোই মুখ লাগিয়ে পান করলো তা। এরপর পানির বোতল ফেরত দিয়ে অনুমতি চেয়ে বলল, আপনার হাতটা একটু দিন তো হৈমন্তিকা। তুষার কি অনুমতি চাইলো তার কাছে, নাকি আদেশ করলো, ঠিক আন্দাজ করতে পারলো না হৈমন্তী। জোরালো গলায় প্রশ্ন করলো, কেন? তুষার এবারও প্রশ্নের জবাব দিল না, নিজেই টেনে নিল হৈমন্তীর হাত জোড়া। কোলে রাখা প্যাকেট থেকে একটা একটা করে চুড়ি বের করে পরিয়ে দিতে লাগলো তার দু হাতে। হৈমন্তী কেন যেন বাধা দিতে পারলো না, ড্যাব ড্যাব করে তাকে রইল ক্ষীণ লাজুক নয়নে। চুড়ি পরানো শেষ হতেই হৈমন্তীর হাত টেনে উঠে দাঁড়ালো তুষার। হৈমন্তী জিজ্ঞাসু চোখে তাকালো। ঠোঁটের কোণে দুর্বোধ্য হাসি ফুটিয়ে তুষার আওড়ালো, চলুন হৈমন্তিকা, বাইকে করে আজ সারা শহর ঘুরবো। বাইকের গতি বাড়ছে, সনসন আওয়াজে বাতাসের তীব্র ঝাপটা লাগছে কানে। ঠিকভাবে চোখ মেলে তাকাতে পারছে না হৈমন্তী। বাইকের পেছনের দিকটা আরও শক্ত করে খামচে ধরে সে চেঁচিয়ে বলল, স্পিড কমান তুষার। ভয় পাচ্ছেন হৈমন্তিকা? প্রতি উত্তরে আলতো হেসে জিজ্ঞেস করলো তুষার। হৈমন্তী এবার ধমক দিয়ে উঠল। স্পিড কমাতে বলেছি তুষার, কথা শুনছেন না কেন? তুষার বাইকের স্পিড কমালো না, বরং আরও বাড়িয়ে দিল। এতে যেন ভয় দ্বিগুণ বেড়ে গেল হৈমন্তীর। চেঁচিয়ে প্রতিবাদ করার সময়টুকুও পেল না। কোনো মতে তুষারের কোমরের অংশের শার্ট শক্ত করে ধরে, চোখ মুখ খিচে মূর্তির ন্যায় বসে রইল সে। মনে মনে আল্লাহকে ডাকতে লাগলো। এখন বাইক থেকে পড়লে নিশ্চিত হাত পা ভেঙে হুইল চেয়ারে করে চলাফেরা করতে হবে তার। সরব বাতাসের শব্দ কমে গেল। গায়ে তেমন বাতাস লাগছে না এখন। আশপাশটা কেমন নীরব, শান্ত। পিট পিট করে চোখ মেলল হৈমন্তী। রাস্তার পাশে বাইক দাঁড় করানো, মাথা থেকে হেলমেট খুলছে তুষার। হৈমন্তী চোখ মেলতেই সে বলল, নামুন হৈমন্তিকা। বাধ্য মেয়ের মতো বাইক থেকে নেমে পড়ল হৈমন্তী। পরক্ষণেই কিছুক্ষণ আগের ঘটনা মনে পড়তেই ক্ষিপ্ত স্বরে প্রশ্ন ছুড়ল, আপনাকে স্পিড কমাতে বলেছিলাম না আমি? না কমিয়ে উল্টো আরো বাড়িয়ে দিয়েছিলেন কেন? আপনাকে একটু জ্বালাচ্ছিলাম হৈমন্তিকা, রাগ করবেন না। তুষারের কথাটা ঠিক রাখতে পারল না হৈমন্তী, রেগে গেল। ক্ষিপ্ত চোখ জড়ার অগ্নিকুণ্ডের ন্যায় তেজ দিয়ে ভস্ম করে দিতে চাইল তুষারকে। তুষার সেই ভয়ঙ্কর নেত্র চেয়ে আরও একবার আহত হলো যেন। দৃষ্টি গম্ভীর হলো তার। বক্ষস্থলে সৃষ্টি হলো এক কঠিন ব্যথা।
সেই ব্যথার রেস ধরেই হেসে ফেলল সে। এগিয়ে গিয়ে হৈমন্তীর হাতের ভাঁজে হাত রাখলো, লঘু স্বরে বলল, চলুন হৈমন্তিকা। রেস্টুরেন্টের নাম নীড়পাতা, ছদ্মনাম এটা। এই অদ্ভুত নামের রেস্টুরেন্টের সব কিছুই কেমন অদ্ভুত লাগছে হৈমন্তীর। চেয়ার টেবিল থেকে শুরু করে ওয়েটারদের পোশাক আশাকও ভীষণ রকমের অদ্ভুত। সবাই পাঞ্জাবি পরে আছে, মাটির পাত্রে সার্ভ করা হচ্ছে খাবার। এক পাশের দেওয়াল জুড়ে সোনালী অক্ষরে খুব সুন্দর করে লেখা আছে, মাছে ভাতে বাঙালি। হৈমন্তী প্রথমে ভেবেছিল এটা শুধু বাঙালি খাবারের রেস্টুরেন্ট, এই জন্যই হয়তো এখানে বাঙালি সংস্কৃতি স্বতঃস্ফূর্তভাবে বিরাজমান। অথচ না, তার ধারণা সম্পূর্ণ ভুল। মেনু কার্ডে আরও বিভিন্ন দেশের খাবারের নাম উল্লেখ করা আছে। হৈমন্তী আরও একবার রেস্টুরেন্টটিকে ভালোভাবে দেখে নিল, অতঃপর দীর্ঘশ্বাস ফেলে জিজ্ঞেস করলো, আমাকে এখানে কেন এনেছেন তুষার? আমি সকাল থেকে কিছুই খাইনি হৈমন্তিকা। হৈমন্তী খানিক নরম সুরে জিজ্ঞেস করলো, কেন খাননি? আপনার সঙ্গে খাবো বলে আপনি আমাকে খাইয়ে দেবেন? নিঃসংকোচ আবদার। হৈমন্তী বিমূঢ় হয়ে কয়েকবার পলক ফেলল। তুষার তখনও মেনু কার্ড দেখতে ব্যস্ত। তার অভিব্যক্তি ভীষণ শান্ত স্বাভাবিক। উঁচু গলায় হাঁক ছেড়ে ওয়েটারকে ডাকল সে। মেনু কার্ড থেকে কিছু খাবার অর্ডার করে হৈমন্তীকে বলল, আমার কাছে এসে বসুন, ওখান থেকে আপনার অসুবিধা হবে। হৈমন্তী উদাস নয়না তাকালো, চাপা দীর্ঘশ্বাস ফেলে বলল, আপনি এবার বেশি বেশি করছেন না তুষার? একদমই না। হৈমন্তী চোখে চোখ রেখে খুব গম্ভীরভাবে উত্তর দিল সে। হৈমন্তীর উদাসীনতা বাড়ল, বিরক্তি ছেয়ে গেল সর্বাঙ্গে। আরও একবার তুষারকে বোঝানোর চেষ্টা করলো সে। দেখুন তুষার, আপনি যদি এই আবদারটা আমাকে একজন ছোট ভাই হিসেবে করতেন, বিশ্বাস করুন আমি সেটা পূরণ করতাম, কিন্তু আপনি তা করছেন না। আমি আপনার বয়সে 3 বছরের বড় তুষার। আমাদের এভাবে একসাথে ঘোরার মানে নেই, আপনাকে খাইয়ে দেওয়ার মানে নেই। আপনি যা চাইছেন তা কখনো সম্ভব নয়। আমাদের সমাজ পরিবার এটা কখনোই মানবে না। মূল কথা, আমিও আপনাকে চাইছি না, তবে কেন আমার পেছনে ঘুরে নিজের সময় নষ্ট করছেন আপনি? কেন বুঝতে পারছেন না এটা অসম্ভব? কথাগুলো বলে শুকনো ঢোক গিলল হৈমন্তী। জবাবের অপেক্ষা করতে লাগলো। তুষার কিছুক্ষণ চুপচাপ নির্বিশেষে চেয়ে রইল তার মুখ পানে। পরেক্ষণেই ঠোঁটে বিস্তর হাসি দেখা ফুটিয়ে তুলল। কাতর চোখখানায় একরাশ মুগ্ধতা নিয়ে নিষ্পাপ স্বরে আওড়ালো, কিন্তু আমি তো আপনাকে ভালোবাসি হৈমন্তিকা, আপনি কেন সেটা বুঝতে পারছেন না? হঠাৎ কান্না পেয়ে গেল হৈমন্তীর। সেটা এমন অবুঝের মতো করছে কেন? এটা বিদেশ না, বাংলাদেশ, যেখানে নিজের চেয়ে বড় মেয়েকে ভালোবাসা মানে মেয়েটা ছেলেটাকে ফাঁসিয়েছে, নিজের চেয়ে বড় মেয়েকে বিয়ে করা মানে ছেলেটার কপাল খারাপ। অনবরত কলিং বেলের শব্দ পাওয়া যাচ্ছে, থামছেই না। রাবেয়া বেশ বিরক্তির সহিত রান্নাঘর থেকে বের হলেন। দরজার কাছে যেতে যেতে রোষপূর্ণ গলায় হাঁক ছাড়লেন, কে? অতঃপর দরজা খুলতেই বিরক্তি যেন উবে গেল উনার। দরজার সামনে থমথমে মুখ নিয়ে দাঁড়িয়ে আছেন আফতাব সাহেব। রাবেয়াকে দেখেই তিনি প্রশ্ন করলেন, আশরাফ সাহেব বাসায় আছেন? ওনার সাথে আমার কিছু কথা আছে। রাবেয়া থেমে থেমে বললেন, আছে, ভেতরে আসুন। ভেতরে ঢুকবো না, ওনাকে এখানে ডাকুন। জি। এরপর ভিতরে ঢুকে আশরাফ সাহেবকে ডেকে আনলেন রাবেয়া। নিজে চলে গেলেন রান্নাঘরে। ইলিশ মাছ বোধহয় এতক্ষণে পুড়েই গেল। এ নিয়ে রাবেয়ার চিন্তার শেষ নেই। আশরাফ সাহেব আফতাব সাহেবকে দেখে খানিক হাসলেন, বিনয়ের সঙ্গে বললেন, কোনো সমস্যা ভাই, এই সময় আসলেন? আফতাব সাহেব কোনো ভনিতা ছাড়াই গভীর স্বরে বললেন, যত দ্রুত সম্ভব অন্য বাসা দেখুন, আগামী মাসে বাসা ছেড়ে দিতে হবে আপনাদের। আশরাফ সাহেবের কপালে সূক্ষ্ম ভাঁজ পড়ল। বিস্ময় নিয়ে তিনি প্রশ্ন করলেন, মানে কেন? আমাদের দ্বারা কি কোনো ভুল হয়েছে ভাই? সেটা আপনার মেয়েকে জিজ্ঞেস করুন। আপনার মেয়ে কোথায়? নিশ্চয়ই বাইরে। হ্যাঁ, কিন্তু আমার মেয়ে কি করেছে? আফতাব সাহেব তাচ্ছিল্যের সঙ্গে হাসলেন এবার। আপনার মেয়ে আমার ছেলেকে ফাঁসাতে চাচ্ছে। সেই যে দেখেছে আমার ছেলের অনেক টাকা, ভবিষ্যৎ উজ্জ্বল, সেই আমার ছেলের গলায় ঝুলতে চলে এসেছে। আমার ছেলের মাথা খেয়ে ফেলেছে আপনার মেয়ে।
ওকে ছাড়া আমার ছেলে যেন কিছু বুঝেই না। অথচ আপনার মেয়ের কি নাটক! নিজেই আমার ছেলের মাথা নষ্ট করে নিজেই কমপ্লেন করে আমার ছেলে কিনা আপনার মেয়েকে বিরক্ত করে। আরে আপনার মেয়ে একটা থার্ড ক্লাস, নিজের যে ছোট ছেলেকে নিজের প্রেমের জালে ফাঁসাচ্ছে। বিদ্যুৎ পিস্টের ন্যায় মুহূর্তেই রেগে গেলেন আশরাফ সাহেব। আফতাব সাহেবের কথা শেষ হবার আগেই উঁচু গলায় চেঁচিয়ে উঠলেন, ভদ্রভাবে কথা বলুন। আমার মেয়ে কেমন তা আপনার থেকে জানতে হবে না আমার। নিজের ছেলের দোষ আমার মেয়ের ঘাড়ে চাপাতে চাইছেন, খবরদার। আফতাব সাহেব আরও দ্বিগুণ চেঁচিয়ে উঠলেন, আপনাদের থেকে ভদ্রতা শিখতে হবে না আমার, নিজের আগে শিখে আসুন গিয়ে। আগামী মাসের 1 তারিখেই যেন এই ফ্ল্যাটে আপনাদের কাউকে না দেখতে পাই, নয়তো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেবো আপনাদের। কী ভেবেছেন আপনারা আমার ছেলেকে নিজের বসে আনতে চাইবেন আর আমি আনতে দেব? কখনো না। আশরাফ সাহেব প্রতিবাদ করতে গিয়েও করলেন না। আফতাব সাহেবের মুখের ওপর দরজা লাগিয়ে দিলেন। আশরাফ সাহেবের মতে নীরবতাই সবচেয়ে বড় অপমান। তাছাড়া কুকুর ঘেউ ঘেউ করলে কি আমাদেরও ঘেউ ঘেউ করতে হবে নাকি? নিজেকে শান্ত করার চেষ্টা করলেন তিনি, কিন্তু কোনোভাবেই পারছেন না। শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। ওদিকে আফতাব সাহেব চেঁচামেচি করেই যাচ্ছেন। ইতিমধ্যেই উপর নিচতলার ফ্ল্যাট থেকে মানুষ চলে এসেছে দেখতে। চেঁচামেচি শুনে রাবেয়ার রান্নাঘর থেকে ছুটে আসলেন। উদ্বিগ্ন গলায় জিজ্ঞেস করলেন, কি হয়েছে হৈমন্তীর আব্বু? আফতাব ভাই এত চেঁচাচ্ছেন কেন? আশরাফ সাহেব উত্তর দিলেন না। শক্ত দৃষ্টি নিক্ষেপ করলেন মেঝেতে। হৈমন্তী তখনই বেরিয়ে গেছে রেস্টুরেন্ট থেকে। তুষার শত ডাকলেও থামেনি। রিক্সা পাওয়া মাত্রই উঠে বসে তাতে। নিজের ফ্ল্যাটে আসতেই খানিকটা অবাক হয়েছে। প্রতিদিনের তুলনায় একটু বেশি শান্ত আজকের পরিবেশ। আশরাফ সাহেব সোফায় চুপচাপ বসেছিলেন। সেদিকে একবার তাকে হৈমন্তী যেতে নিলেই পেছন থেকে ওনার গম্ভীর ডাক, এদিকে আয় হেমন্ত। বাবার ডাকে থমকে দাঁড়ালো হৈমন্তী। জবাব দিল, জি বাবা। আশরাফ সাহেবের মুখ মলিন, গাম্ভীর্যপূর্ণ। হৈমন্তীর দিকে একবারও তাকাচ্ছেন না তিনি, বরং ওভাবেই বললেন, নিজের প্রয়োজনীয় জিনিসপত্র সব গুছিয়ে রাখ, নতুন বাসা পেলেই এই ফ্ল্যাট ছেড়ে দেবো আমরা। হঠাৎ কেন বাবা? হৈমন্তীর কপালে ভাঁজ পড়ল। বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলো সে, অথচ আশরাফ সাহেব কোনোরূপ উত্তর দিলেন না। তাকে বেশ চিন্তিত দেখাচ্ছে। ঘন ঘন শ্বাস নিচ্ছেন তিনি। হৈমন্তীও আর পাল্টা প্রশ্ন করল না। নীরবে প্রস্থান করতে নিলেই আশরাফ সাহেব সরব জিজ্ঞেস করে উঠলেন, তোর কি তুষারের সঙ্গে সম্পর্ক আছে হেমন্তী? হৈমন্তী ভরকে গেল। ভীতু নয়নে তাকালো আশরাফ সাহেবের দিকে। বুঝতে পারছে না হুট করে তিনি এহেন প্রশ্ন করছেন কেন তাকে। তুষার কি ওনাকে কিছু বলে দিয়েছে? কিন্তু তা কিভাবে হয়? তুষার তো এতক্ষণ তার সঙ্গেই ছিল। সামান্য তোতলিয়ে হৈমন্তী বলল, না না বাবা, হঠাৎ এমন অদ্ভুত প্রশ্ন করছো কেন? তিনি এক পলক হৈমন্তীর দিকে তাকালেন। নিজের রুমে যেতে যেতে কথাটা সম্পূর্ণ এড়িয়ে দিয়ে বললেন, না কিছু না। হৈমন্তী হতবিহ্বল হয়ে কিছুক্ষণ চেয়ে রইল। আশরাফ সাহেবকে এমন অস্বাভাবিক আচরণ করতে কখনো দেখেনি সে। এতটা চিন্তিত হতেও কখনো দেখেনি। সকালেও তো ঠিক ছিলেন তিনি, এখন আবার কি হলো? বিষয়টা ঘাঁটতে গিয়েও কি ভেবে আর ঘাঁটালো না হৈমন্তী। সেও আজ বড্ড ক্লান্ত শরীর নিয়ে রুমে গিয়েই প্রথমে ফুল স্পিডে বৈদ্যুতিক পাখা চালিয়ে দিল সে। আরাম করে বিছানায় বসলো। কিছুক্ষণ অবিবাহিত হতে কোত্থেকে হেমন্ত দন্ত পায়ে ছুটে এলো তার কাছে। জোরে জোরে নিঃশ্বাস ফেলতে লাগলো। অতঃপর উত্তেজিত গলায় জিজ্ঞেস করলো, আপু, আব্বু কিছু বলেছে তোমাকে? বকেছে? হৈমন্তী ভ্রু কুঁচকালো। বকবে কেন? মা তোমাকে কিছু বলেনি? না। হেমন্ত এবার মাথা দুলাতে বলল, আমি পুরোটা জানি না, ওই সময় বাসায় ছিলাম না। তবে আমাদের বিল্ডিংয়ের কার্তিক থেকে জেনেছি দুপুরে নাকি তুষার ভাইয়ের আব্বু এসেছিল বাসায়। তোমার নামে আব্বুকে আজে বাজে কথা বলে গেছে। সম্ভবত তোমার আর তুষার ভাইয়াকে নিয়ে ঝগড়াও লেগেছিল। বলল বিল্ডিংয়ের মানুষ জড়ো হয়ে গিয়েছিল আমাদের বাসার সামনে। তখন থেকেই আব্বু এমন রেগে আছে।
আমি তো ভেবেছিলাম আব্বু তোমাকে বকবে, একটু আগে আমাকেও বকেছিল। শেষের বাক্যটি মন খারাপ করে বলল হেমন্ত। পরক্ষণেই বোনের দিকে তাকালো। সে কিছু বলবে সেই আশায়, অথচ হেমন্তী কিছুই বলছে না। চুপচাপ অনুভূতি শূন্য হয়ে বসে আছে বিছানায়, দৃষ্টি মেঝের দিকে নিবদ্ধ। বাহ্যিকভাবে শান্ত দেখালেও হৈমন্তী ভেতরটা কেমন তীব্র বিষাদে বিষিয়ে যাচ্ছে। সে আন্দাজও করতে পারেনি এমন কিছু ঘটবে। তার জন্য আশরাফ সাহেবকে অপমানের সম্মুখীন হতে হবে। বুক চিরে এক বেদনাদায়ক দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ক্ষীণ আওয়াজে বলল, পানি দেয় হেমন্ত। হেমন্ত এক মুহূর্ত দেরি করলো না। বিছানার পাশে ছোট্ট টি টেবিলে রাখা জগ থেকে গ্লাসে পানি ঢেলে এগিয়ে দিল হৈমন্তীর দিকে। ধীর স্থিরভাবে গ্লাসের অর্ধেক পানি পান করলো হৈমন্তী। বিষাদে পানিও গলা দিয়ে নামছে না যেন। চোখের সামনে শুধু বাবার চিন্তিত শুক্র মুখশ্রী ঝাপটাভাবে ভেসে উঠছে বারংবার। একদিন আশরাফ সাহেব উৎফুল্ল মনে বলেছিলেন, এমন এক মুহূর্ত আসবে যখন তিনি হৈমন্তীকে নিয়ে গর্ব করবেন। তার মেয়ে তার মুখ উজ্জ্বলের কারণ হবে। কিন্তু কোথায়? সেই মুহূর্তটা তো আসলো না, বরং নিজের এই মেয়ের জন্যই অন্যের কাছে অপদস্থ হতে হয়েছে ওনাকে। ভাবতেই নেত্রকোণে বিন্দু বিন্দু জল এসে জমা হলো তার। টলমলে হয়ে উঠল আঁখি জোড়া। বোনের কষ্ট দেখে অদ্ভুতভাবে হেমন্তরও কষ্ট হতে লাগলো খুব। পানির গ্লাস নিয়ে সে কাঁদো গলায় আওড়ালো, প্লিজ কান্না করো না আপু, তুষার ভাইয়ার সাথে আর মেলামেশা করব না, তুমি শুধু কান্না থামাও। নভস্থলের মন আজ বেজায় খারাপ। সেই সকাল থেকেই কেঁদে চলেছে সে। মাঝে মাঝে তার এই বিরতিহীন কান্নায় অসহ্য হয়ে ধমক দিয়ে চমকে উঠেছে বিদ্যুৎ। হৈমন্তী উদাস মনে আকাশ পানে চেয়ে রইল। দুদিন ধরে ভার্সিটি যাওয়া হয় না তার। সে ইচ্ছে করেই যায় না। ছাদ বারান্দা সব জায়গা থেকে নিজেকে সরিয়ে নিয়েছে। বাইরে গেলেই তো তুষারের মুখোমুখি হতে হবে তাকে, যা সে চায় না, একদমই চায় না। হঠাৎ রান্নাঘর থেকে মায়ের হাঁক শুনতে পেল হৈমন্তী। রাবেয়া জোরে জোরে চেঁচিয়ে বলছেন, ছাদ থেকে ডান দিকের গাঁদা গাছটা নিয়ে আয় হৈমন্তী। গাছটা এমনিতে নষ্ট হওয়ার পথে, পানিতে হয়তো মরেই যাবি। হৈমন্তী দ্বিরুক্তি করল না। হেমন্ত বাসায়নি। শত মানা করার পরও শেষে দেখা যাবে তাকেই যেতে হয়েছে ছাদে। সে ছোট্ট করে জবাব দিল, আনছি। অদ্ভুত হলেও সত্য, ওই দিনের ঘটনা নিয়ে রাবেয়া এখনো একটা প্রশ্নও করেনি তাকে। তার আচরণ একদম স্বাভাবিক। তবে আশরাফ সাহেব আগের চেয়ে কথা কমিয়ে দিয়েছেন। কথায় কথায় মা ডাকটা বড্ড মনে পড়ছে এই 2 দিনে হৈমন্তী। হৈমন্তী খুব সাবধানে পা ফেলল। পানিতে পিচ্ছিল হয়ে গেছে মেঝে। গুটিসুটি পায়ে ছাদের ডান দিকে গিয়ে গাঁদা গাছের টপটা এক হাতে নিল, অন্য হাতে ছাতার হ্যান্ডেলটা ধরে পেছনে ফিরতেই ভীষণভাবে চমকে গেল সে। ছাদের সদর দরজায় অস্পষ্টভাবে তুষারকে দেখা যাচ্ছে। তার স্থির দৃষ্টি হৈমন্তীর মুখ পানে। চেহারায় একরাশ গাম্ভীর্যে ভিড়। হৈমন্তী দ্রুত চোখ সরিয়ে নিল। মস্তিষ্কে কোনরূপ উদ্ভট ভাবনা আসতে না দিয়ে শক্ত মনে পা ফেলতে লাগলো হৈমন্তীর সামনের দিকে। উদ্দেশ্য তুষারকে পাশ কাটিয়ে চলে যাবে। কিন্তু তার এই কঠোর ভাবটা বেশিক্ষণ টিকল না। হঠাৎই দ্রুত পায়ে এগিয়ে এসে ছাতার ভেতর ঢুকে পড়ল তুষার। স্তব্ধ হৈমন্তী তৎক্ষণাৎ থমকে দাঁড়ালো। বড় বড় চোখে তাকালো তুষারের দিকে। তুষার ভ্রুক্ষেপহীন আলতো হাতে হৈমন্তীর গালে হাত রাখলো সে। লঘু স্বরে জিজ্ঞেস করলো, কেঁদেছেন কেন হৈমন্তিকা? তুষার অনেকটা ঝুঁকে আছে হৈমন্তীর দিকে। তার অস্বস্তি হচ্ছে। তুষারকে হালকা ধাক্কা দিল সে। কাট গলায় বলল, সরে দাঁড়ান তুষার। তুষার কথা শুনল না। অবাধ্যের ন্যায় ওভাবেই রইল। গম্ভীর স্বরে প্রশ্ন শুনল, আপনারা বাসা ছেড়ে দিচ্ছেন হৈমন্তিকা? কেন কেন এত জ্বালাচ্ছেন আমাকে? আমি আপনাকে জ্বালাচ্ছি না তুষার, বরং আপনি জ্বালাচ্ছেন আমাকে। আমার কাছ থেকে দূরে থাকুন তুষার। আমি আপনাকে ভালোবাসি না, তবুও কেন পিছু ছাড়ছেন না আমার? কেন নিজের সময় নষ্ট করছেন? তুষারের চাইনি গভীর হলো। আরো ঝুঁকে এলো সে। সযত্নে হৈমন্তীর কপালের চুলগুলো কানে গুঁজে দিল। ক্ষীণ আওয়াজে বলল, আপনি আমাকে ভালোবাসবেন হৈমন্তিকা? একদিন ঠিক ভালোবাসবেন।
হৈমন্তী আশ্চর্য চোখে তাকালো, কণ্ঠে একরাশ বিস্ময় নিয়ে বলল, এত কিছুর পর আপনি কিভাবে ভাবছেন আমি আপনাকে ভালোবাসবো? অন্তত আপনার বাবার ওরকম ব্যবহারের পর তো কখনো না। তুষারের কপালে ভাঁজ পড়ল। বুঝতে না পেরে জিজ্ঞেস করলো, মানে? হৈমন্তী হাসলো তাচ্ছিল্যের হাসি। জানেন না, তাই তো আপনার বাবাকে জিজ্ঞেস করে নেবেন। আর হ্যাঁ, একটা অনুরোধ করব, রাখবেন? তুষার জবাব দিল না, শুধু ভ্রু কুঞ্চিত করে নিষ্পলক চেয়ে রইল। হৈমন্তী নিচে থেকেই আবার বলল, দয়া করে আমার পিছু ছেড়ে দিন। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন ও আপনাদের মূল্যবান মতামতটি কমেন্ট করে জানাবেন। আর এরকম ভালোবাসার ভিডিওগুলি দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।